গুড মর্নিং আমার সমস্ত প্রিয় ছাত্ররা। শুরু করবো আজকের টপিকস বেটো পাওয়ার অফ ইন্ডিয়ান প্রেসিডেন্ট। দেখবো বেটো পাওয়ার কি তার ক্লাসিফিকেশনস, এই যাবৎকাল ঘটে আসা বিভিন্ন প্রেসিডেন্টের আওতায় থাকা বিভিন্ন বেটো পাওয়ারের অ্যাপ্লিকেশনস কোন কনটেক্সটে কোন ক্ষেত্রে হয়েছে। দেখবো বেটো পাওয়ারের আওতায় কোন সংশোধনী বিল বা কোন আইন করা যায় বা যায় না, কোন বেটো পাওয়ার কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। দেখবো আমেরিকান প্রেসিডেন্টের সাথে ভারতের প্রেসিডেন্টের বেটো পাওয়ারের সাদৃশ্যতায় বৈসাদৃশ্যতা এবং আজকাল মডার্ন দুনিয়ায় বা মডার্ন জগতে এই বেটো পাওয়ারের মূল ইম্পর্টেন্স কি। সেই সাথে যাতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের সমস্ত কোশ্চেনকে শুধুমাত্র কনসেপ্টের ভিত্তিতে একদম 100% অ্যাকুরেট অ্যান্সার করা যায়, সেই কনসেপ্টে টু দ্য পয়েন্টে স্বল্প সময়ের মধ্যেই আমরা আজকের লেকচারকে পরিসমাপ্তি করব ইন ডিটেল। আশা করি এই ভিডিওতে আর কোনো বেটো সংক্রান্ত তোমাদের কোনো ডাউট থাকবে না, সম্পূর্ণটাই ক্লিয়ার হবে। কেমন? তো চলো টু দ্য পয়েন্ট কনসেপ্টকে বুঝতে আমাদের প্রথম স্লাইডে। তো আজকের টপিকস আসলে বেটো। একদম টু দ্য পয়েন্টে কনসিস্টের সঙ্গে সঙ্গে আলোচনা করব, একদম অ্যাটেন্টিভলি শুনবে। কেমন? তাহলে 100% সমস্ত ক্লারিটি ধরে 100% কনসেপ্টের কংক্রিট বিল্ডিং হবে। ক্লিয়ার? দেখো, ভারতের আইন প্রণয়নকারী একমাত্র কারখানা পার্লামেন্ট, যা গঠিত হয় লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট দ্বারা। আর এই কারখানায় দেশ চালানোর যে আসল মুদ্রা বা প্রস্তাব, সেই প্রস্তাবই বিভিন্ন আলোচনার সাপেক্ষে উভয় কক্ষ পাশের মাধ্যমে কোনো সিদ্ধান্ত যখন রাষ্ট্রপতির কাছে যায়, তখন সেই সিদ্ধান্তকে মতে সমর্থন দেওয়া না দেওয়ার ক্ষেত্রে সংবিধানের 111তম আর্টিকেল অনুযায়ী থাকে তার কাছে 3টি বিকল্প। নাম্বার 1 বিকল্প, তিনি সেই সিদ্ধান্তে সম্মতি দিতে পারেন, সম্মতি না দিতে পারেন, এবং তিনি সেই বিল বা প্রস্তাবকে রিটার্ন করতে পারেন এগেইন টু দ্য পার্লামেন্ট ফর রিকনসিডারেশন, পুনর্বিবেচনার জন্য। ক্লিয়ার? দেখো, আর পার্লামেন্টে আলোচনার মূল উপজীব্য বিষয় বা ম্যাটার অফ ডিসকাশন যে টপিকস, সেই টপিকসেরই অ্যাকচুয়ালি অফিসিয়াল নেম আমরা বলি বিল। সেটা কি আমরা বলি? বিল। আর সেই বিল রাষ্ট্রপতির হস্তাক্ষর বা সিগনেচারের পরই সেই বিল কনভার্ট হয় অ্যাকচুয়ালি অ্যাক্টে। ক্লিয়ার? তো প্রথম কনসেপ্ট দেখলে বিল এবং অ্যাক্টের ডিফারেন্স। যতক্ষণ কিনা প্রস্তাব পার্লামেন্টে বিভিন্ন সময় প্রস্তাবিত হয়ে পাশ হচ্ছে এবং পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে সাইন না হচ্ছে, ততক্ষণ সেই প্রস্তাবের অফিসিয়াল নেম ইজ বিল। বা বিল যখনই পায় রাষ্ট্রপতির হস্তাক্ষর, বিল কনভার্টস ইনটু অ্যান অ্যাক্ট। ক্লিয়ার? আর এই বিল উপস্থাপন করা হয় পার্লামেন্টের 2 ধরনের মেম্বারের দ্বারা, তাই তার নাম হয় 2 টাইপস, দ্যাট ইজ প্রাইভেট মেম্বার বিল অ্যান্ড গভর্নমেন্ট বিল। কেমন? কেমন? গভর্নমেন্ট বিল অ্যান্ড প্রাইভেট মেম্বার বিল। হোয়াট ইজ গভর্নমেন্ট বিল অ্যান্ড হোয়াট ইজ প্রাইভেট মেম্বার বিল? দেখো, পার্লামেন্টে কম্পোজিশনের যে বিভিন্ন ধরনের আমাদের সদস্য থাকে, তাদের কিছু সংখ্যকে তৈরি করে একটা ক্যাবিনেট, থাকে কাউন্সিল অফ মিনিস্টার্স, যারা আসলে সরকারের বিভিন্ন মিনিস্টারিয়াল পদ হোল্ড করে থাকে। কেমন? সো পদাধিকারী বিশিষ্ট সমস্ত পার্লামেন্টের সদস্যরাই যে বিল আনে তাকেই বলা হয় গভর্নমেন্ট বিল। একদম টু দ্য পয়েন্টে। পদাধিকারীবিহীন, মিনিস্টারিয়াল পদাধিকারীবিহীন যদি কোনো পার্লামেন্টের সদস্য সিঙ্গেল অথবা তারা সদস্য সমূহ মিলে কোনো বিল উপস্থাপন করে, দ্যাট ইজ কল্ড প্রাইভেট মেম্বার বিল। প্রাইভেট মেম্বার বিল। ক্লিয়ার? দেখো, কেন বিল এবং গভর্নমেন্ট বিল প্রাইভেট বিলের আলোচনা করলাম, কারণ এরপরে টপিক্সের ডেপথে দেখবে এর ইম্পর্টেন্স রয়েছে। তো দেখো, তো দেখলাম আমরা যে সংবিধানের 111তম ধারায় পার্লামেন্ট থেকে প্রস্তাবের স্বীকৃতি স্বরূপ তার কাছ থেকে 3টি অল্টারনেটিভস। নাম্বার 1, সে তো অ্যাসেন্ট দিতে পারেন, নাচক করতে পারেন অ্যান্ড রিটার্ন করতে পারেন। যদি তিনি কোনো প্রস্তাব বা বিলকে যদি তিনি হ্যাঁ বাচক শব্দ দিয়ে স্বীকৃতি প্রদান করে, সঙ্গে সঙ্গে বিল বিকামস অ্যাক্ট। যদি তিনি বাপাস দেন বা রিটার্ন করেন, এবং সেই রিটার্ন অনলি 1 টাইমস, খেয়াল রাখবে, রাষ্ট্রপতি ক্যান রিটার্নস অনলি 1 টাইম এ বিল। অর্থাৎ সেখানেও রয়েছে একটা কন্ডিশন, মানি বিল। অর্থাৎ মানি বিল কোনো পরিস্থিতিতেই রিটার্ন করা পসিবল নয়। অতএব এক্সেপ্ট মানি বিল,
যখনই রাষ্ট্রপতি পার্লামেন্টে পুনর্কনসিডারেশন বা রিকনসিডারেশনের জন্য পুনরায় বিলকে পাঠায়, আর সেই বিল পাশ হয়ে যদি পুনরায় আবার রাষ্ট্রপতির কাছে তার সিদ্ধান্ত বা মত চাইতে যাওয়া হয়, দ্যাট টাইম হি মাস্ট হ্যাভ টু সাইন, অর্থাৎ সেক্ষেত্রে ম্যান্ডেটরিলি তাকে সাইন করতে হয়, সঙ্গে সঙ্গে সেই বিলও আসলে কনভার্ট হয় অ্যাক্টে। ক্লিয়ার কনসেপ্ট? বাট যখনই আমরা দেখি 2 নম্বর টপিকস, অর্থাৎ পাশ করা প্রস্তাবে রাষ্ট্রপতি থাকে অসম্মতি, সেই ক্ষেত্রেই জন্ম নেয় আসলে ভেটো। হোয়াট ইজ ভেটো? ভেটো একটি ল্যাটিন ওয়ার্ড যার অর্থ আসলে ফরবিড। ফরবিড কথার অর্থ নিষেধাজ্ঞা, তোমরা সবাই জানো। অর্থাৎ প্রস্তাবিত রায়কে আমি স্বীকৃতি দেব না, সেই নিষেধাজ্ঞাই করব কোন অধিকার বলে? সংবিধান স্বীকৃত সেই অধিকারীর না আমি আসলে ভেটো পাওয়ার, রাইট? তো দেখো, আশা করি কনসেপ্টকে একদম ক্লিয়ারের সঙ্গে বুঝতে পেরেছ। তো আধুনিক প্রজাতন্ত্রীয় সমস্ত রাষ্ট্রের এই ভেটো পাওয়ারকে ক্লাসিফাই করলে আমরা মূলত 4টি ভেটো পাওয়ারের দৃষ্টান্ত পাই। নাম্বার 1 অ্যাবসোলুট ভেটো, নাম্বার 2 কোয়ালিফাইড ভেটো, নাম্বার 3 সাসপেন্সিভ ভেটো, অ্যান্ড নাম্বার 4 পকেট ভেটো। ক্লিয়ার? কিন্তু একমাত্র ভারতীয় রাষ্ট্রপতির ক্ষেত্রে থাকে 3টি ভেটো। নাম্বার 1 অ্যাবসোলুট, নাম্বার 3 সাসপেন্সিভ, অ্যান্ড নাম্বার 4 পকেট। Only 2 number veto, that is qualified veto, is applied only for American president, that is আমাদের প্রিয় জিও বাইডেনের জন্য। ক্লিয়ার? ইন রিয়েলিটি কোয়ালিফাইড ভিডিও এবং সাসপেন্সিভ ভিডিও আসলে একে অপরের অল্টারনেটিভ, পরিপূরক, সেম টু সেম। অনলি 2 দেশের ক্ষেত্রে 2 কন্টেক্সটের সামান্য লিটিল ডিফারেন্সে এই 2 নাম। তো দেখলাম আমরা ভারতের প্রেসিডেন্টের থাকে অনলি 3 ভেটো পাওয়ার্স। ক্লিয়ার? তো 1 বাই 1 দেখবো প্রত্যেকটি ভেটো পাওয়ার্সের আসলে অ্যাপ্লিকেশন, তার গ্রাউন্ড, অ্যাপ্লিকেশনের গ্রাউন্ড এবং এই যাবৎকাল ঘটে আসা তার দৃষ্টান্ত স্বরূপ উদাহরণকে কেমন। তো দেখো, নাম্বার 1 অ্যাবসোলুট ভেটো। হোয়াট ইজ অ্যাবসোলুট ভেটো? অ্যাবসোলুট কথার মধ্য দিয়ে তুমি বুঝতে পারছো যে অ্যাবসোলুট কথার অর্থ কি? সুপ্রিম। অর্থাৎ যেখানে রাষ্ট্রপতি তার সুপ্রিম ভেটো বা অ্যাবসোলুট ভেটো প্রয়োগ করে কোনো বিলকে নাকচ করলে সেই বিল আর অ্যাক্টে পরিণত হয় না, সঙ্গে সঙ্গে ডেড হয়ে যায়। ক্লিয়ার? তো অ্যাবসোলুট ভেটো প্রয়োগের ক্ষেত্র রয়েছে 2টি, ভালো করে টু দ্য পয়েন্টে মনে রাখবে। এক তো প্রাইভেট মেম্বার বিল, and number 2 গভট বিল। প্রাইভেট মেম্বার বিল অ্যান্ড গভট বিল। প্রাইভেট মেম্বার বিল যে কোনো মুহূর্তে অ্যাবসোলুট ভেটো প্রয়োগ করে রাষ্ট্রপতি নাকচ করতে পারেন, অ্যান্ড দ্য বিল বিকামস ডেড। ক্লিয়ার? বাট ইন সাময়িক কেসে কখনো কখনো গভর্নমেন্ট বিলকেও রাষ্ট্রপতি অ্যাবসোলুট ভেটো প্রয়োগ করে ডেড করতে পারেন। কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে আসলে গভর্নমেন্ট থাকে উইক। সাপোজ বিলকে পাশ করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড সেই মুহূর্তে ইতিমধ্যে অলরেডি তার ক্যাবিনেট রিজাইন করে বসেছে। ক্লিয়ার? তো যখন নতুন ক্যাবিনেট আবার পরামর্শ দেয় এসে, তখন তার পরামর্শ অনুযায়ী পূর্ব ক্যাবিনেটের কথা বা বিলকে রাষ্ট্রপতি অ্যাবসোলুট ভেটো প্রয়োগ মধ্যে ডেড করতে পারেন। দিস ইজ দ্য অ্যাবসোলুট পাওয়ার অফ রাষ্ট্রপতি। তো এই সিদ্ধান্ত বা এই দৃষ্টান্ত আমরা পাবো আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে 2 বার। একবার আমাদের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ 1954 সালে পেপসু অ্যাপ্রোপ্রিয়েশন বিলের সময়, এবং অ্যানাদার টাইম আমাদের 8ম রাষ্ট্রপতি ভেঙ্কটরামনের সময়, যেটা কিনা স্যালারি অ্যালোয়েন্স পেনশন মেম্বার্স অফ পার্লামেন্টের অ্যামেন্ডমেন্ট বিলের সময় 1991 সালে। দিস আর দ্য 2 ইনস্ট্যান্স। ক্লিয়ার? এবং ছোট্ট করে তার উদাহরণ দিয়ে বলি, হোয়াট ইজ পেপসু অ্যাপ্রোপ্রিয়েশন বিল? আসলে পেপসু অ্যাপ্রোপ্রিয়েশন বিল কথার অর্থ পাতিয়ালা ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন, অর্থাৎ পাতিয়ালা পাঞ্জাবের একটা ছোট্ট অংশ পাতিয়ালা, আর সেই পূর্ব পাঞ্জাবি স্টেট রাষ্ট্রসংঘ। যখন এই বিলের অ্যাপ্রোপ্রিয়েশন বিলের প্রস্তাব আনা হয় বা পাস হয়, তখন এই অঞ্চলে চলছিল রাষ্ট্রপতি শাসন, রাইট? আর যখনই এই বিলকে রাষ্ট্রপতির সম্মতির জন্য রাজেন্দ্র প্রসাদের কাছে পাঠানো হয়, ইতিমধ্যেই তার রাষ্ট্রপতি শাসনকে রিভোক্ট করা হয় বা তুলে নেওয়া হয়। সঙ্গে সঙ্গে কন্টেস্টের ইনভ্যালিডিটি লক্ষ্য করে তিনি অ্যাবসোলুট ভেটো প্রয়োগ করে পেপসু অ্যাপ্রোপ্রিয়েশন বিলকে 1954 সালেকে বাতিল বা নাকচ করেন। সেকেন্ড ইনস্ট্যান্স আমাদের 8ম রাষ্ট্রপতি ভেঙ্কটরামনের সময় 1991 সালে। অ্যাকচুয়ালি ইন দিস কনটেক্সট, এই ক্ষেত্রে
রাষ্ট্রপতির প্রিয়র পারমিশন ছাড়াই, কোনো নোটিফিকেশন ছাড়াই, একমাত্র লোকসভা ডিসলভ বা ভেঙে যাওয়ার পূর্বের দিন এই বিলকে পাশ করা হয়েছিল। আর পরের দিনই যখন পাঠানো হয়েছে তো তিনি সেখানে অ্যাবসলিউট ভেটো প্রয়োগ করে এই বিলকে ডেট করেন। দিস আর দ্য টু ইনস্ট্যান্স। ক্লিয়ার? যাবো তাহলে সাসপেন্সিভ ভেটোতে বা পরবর্তী ভেটোতে আমাদের। ক্লিয়ার? তো দেখবো এবার আমরা আসলে কোয়ালিফাইড ভেটো এবং সাসপেন্সিভ ভেটোর সাদৃশ্য বৈসাদৃশ্য তুলনা কেমন। চলো, সাসপেন্সিভ ভেটো শব্দের ইনার দ্বার্থক মিনিং খুঁজে বের করলেই বোঝা যায় সাসপেন্সিভ ভেটো কথার অর্থ আসলে সাময়িকভাবে সাসপেনশন দেওয়া, বিরতি দেওয়া। বিরতির কি রূপ হতে পারে? অ্যাকচুয়ালি রাষ্ট্রপতির কাছে আসা কোনো বিল, পার্লামেন্ট থেকে রাষ্ট্রপতির কাছে আসা কোনো বিল, राष्ट्रपति एक्सेप्ट मनी बिल वन टाइम थोड़े से सस्पेंशन के लिए रिकन्सिडरेशन জন্য পাঠাতে পারে পুনর্বিবেচনায়। एक्सेप्ट मनी बिल বারে বারে বলছি, খেয়াল রাখবে, মানি বিল ব্যতীত যে কোনো বিলকে রাষ্ট্রপতি তার সাসপেন্সিভ ভেটো পাওয়ার প্রয়োগ করে সাময়িক সময়ের জন্য সাসপেন্স বা সাসপেন্ড রাখতে পারেন। ক্লিয়ার? বাট দ্যাট ইজ অনলি ওয়ান টাইম, দ্যাট ইজ অনলি ওয়ান টাইম। ক্লিয়ার? যদি পুনরায় পার্লামেন্ট থেকে সেই বিল আবার তার কাছে আসে, রাষ্ট্রপতিকে অবশ্যই সাইন দিতে হয় অ্যান্ড সাসপেন্সিভ ভেটোর মাধ্যমে সেই বিল কি হয়, পাস হয়। ক্লিয়ার? আমেরিকার ক্ষেত্রে দেখো, জিও বাইডেনের ক্ষেত্রে যখন সে পুনরায় রিকনসিডারেশনের জন্য পার্লামেন্টে পাঠায় বা কংগ্রেস বা সেনেটে পাঠায়, তখন তাকে আগের মেজরিটি থেকে পুনরায় স্পেশাল মেজরিটিতে কোয়ালিফাইড করাতে হয় সেই বিলকে, তবেই একমাত্র পুনরায় তিনি সাইন করেন, পুনরায় পাশে আসলে তিনি সাইন করেন। কিন্তু ভারতের কন্টেস্টে দেখতে গেলে এই ফিল্ডে সাসপেন্সিভ ভেটোর রাষ্ট্রপতির কোনো ইম্পর্টেন্সই নেই। তার কাছে আসার সঙ্গে সঙ্গে যদি তিনি ফেরত দেন, পুনরায় আসলেই তাকে করতে হয় সাইন। অর্থাৎ আমরা দেখতে পারি তার ডিসিশনকে ওভার রিডেন করা হয় বাই দ্য পার্লামেন্ট। এক্ষেত্রে ইনার সাসপেন্সিভ ভেটো ভ্যালুলেস। ক্লিয়ার? অতএব বাস্তব সঙ্গত সংজ্ঞার সঙ্গে সঙ্গে বর্তমানের কন্টেক্সট কোনো ইম্পর্টেন্স নেই, যা কিনা বাইডেনের রয়েছে এক্ষেত্রে ভারতীয় পার্লামেন্টের ক্ষেত্রে খুবই হীনতায়। অতএব উদাহরণ এর খুবই নগণ্য। যাবো তাহলে আসলে আমাদের অন্তিম বা শেষ ভেটো পাওয়ার, দ্যাট ইজ পকেট ভেটো। হোয়াট ইজ পকেট ভেটো? যে ভেটো পকেটে রাখা যায়, যে পাওয়ার পকেটে রাখা যায় কোনো বক্তব্য প্রাধান্যকে বিনা কারোর পরামর্শে, কারোকে সিদ্ধান্ত, বিনা কোনো সিদ্ধান্তের সময়সীমা লঙ্ঘন করে, না তো মেনে, না তো শুনে, না তো কোনো অ্যাকশন নিয়ে পকেটে রাখা যায়। অর্থাৎ রাষ্ট্রপতির কাছে থাকা তিনটে অল্টারনেটিভের মধ্যে প্রথম অল্টারনেটিভ, যদি তিনি সম্মতি দেবেন না, তিনি অসম্মতিও দেবেন না, এমনকি 3 নম্বর কন্টেন্ট, তিনি রিটার্নও করবেন না। অর্থাৎ পার্লামেন্ট থেকে পাঠানো কোনো বিলের উপরে না তিনি কোনো অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, নেগেটিভ, পজিটিভ কোনো অ্যাকশনই নেবেন না। ব্যাস বিল আসবে, ইচ্ছা খুশি পকেটে পুরে রাখবে, কতদিনের জন্য? আনলিমিটেড সময়ের জন্য, অনির্দিষ্ট সময়ের জন্য, কাউকে কোনো অজুহাত না দিয়েই। দ্যাট ইজ কল্ড পকেট ভেটো। ক্লিয়ার? ইন রিয়ালিটি এইরকম কিন্তু হয় না। ঠিক আছে? এর দেখতে গেলে দেখতে পারবে তার মিনিং আসলে। তো একমাত্র এই উদাহরণ আমরা দেখতে পাই আমাদের সপ্তম রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিংহের সময় 1986 সালে। তৎকালীন কংগ্রেস গভর্নমেন্ট আন্ডার রাজীব গান্ধী ভারতের সংবিধানে প্রেসের স্বাধীনতাকে খর্ব করতে এনেছিল আসলে ইন্ডিয়ান পোস্ট অফিস বিল 1983 সালে। ক্লিয়ার? তো তাই নিয়ে দেশে ক্রিটিজম শুরু হয় বিভিন্ন সমালোচনা। তো তারই পরিপ্রেক্ষিতে একমাত্র জ্ঞানী জৈল সিং আমাদের সপ্তম রাষ্ট্রপতি 1986 সালে এই ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিলকে পকটস্থ করেন। দ্যাট মিনস না কোনো জবাব, না কোনো কিছুকে অনির্দিষ্ট করার জন্য পেন্ডিং রাখেন। ভারতের সংবিধানে এর পেন্ডিং এর কোনো টাইম লিমিটেশন নেই, অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রপতি পেন্ডিং রাখতে পারে। বাট ইন কেস অফ আমেরিকা, জো বাইডেনের ক্ষেত্রে যদি কন্টেস্টকে আমরা তুলনা করি, দেখবো বাইডেনকে 10 দিনের মধ্যে রিপিট করতে হয় তার প্রস্তাবকে। কেমন? এই ক্ষেত্রে আবার ক্রিটিজম উঠে আসে যে ভারতীয় প্রেসিডেন্টের পকেট ইজ গ্রেটার দ্যান দ্য আমেরিকান প্রেসিডেন্ট। ক্লিয়ার? তো গ্রেটার হলেও তার অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স খুবই কম। দেখো, তো আমরা দেখছি 1986 সালে একমাত্র জ্ঞানী জৈল সিং আমাদের সপ্তম রাষ্ট্রপতি, যিনি প্রথমবার ইন্ডিয়ান পোস্ট অফিস বিলের মাধ্যমে ভারতীয় প্রেসের স্বাধীনতাকে রক্ষা করতে রাজীব গান্ধী সরকারের আনা বিলকে পকটস্থ করেছিলেন।
এবং 3 বছর পর যখন আমাদের আর ভেঙ্কট রামন আমাদের রাষ্ট্রপতি হন এবং নতুন দল ন্যাশনাল ফ্রন্ট জাতীয় জনতা দল সরকার গঠন করে, তাদের পরামর্শে তিনি পকড়স্থ বিলকে পুনরায় রিকনসিডারেশনের জন্য পাঠান এবং তারা নাচক করলে তিনি পকড়স্থ বিলকে চিরতরে ডেট করেন। ক্লিয়ার? বাট পকড়স্থ এই ভেটোর একমাত্র রিয়েল অ্যাপ্লিকেশন আমরা দেখতে পারি স্টেটের বিধানসভায়। দ্যাট ইজ, দেখো, পকেট ভেটো ওভার দ্য স্টেট লেজিসলেশন। দেখো, যখনই বিধানসভায় পাশ হওয়া কোনো বিল রাজ্যপালের কাছে পৌঁছায়, রাজ্যপালের কাছে থাকে 4 অল্টারনেটিভস, রাইট? সংবিধানের 200 ধারা অনুযায়ী আর্টিকেল নাম্বার 200 গভর্নর থাকে 4 অল্টারনেটিভস, 3 অল্টারনেটিভস অ্যাকচুয়ালি যে রাষ্ট্রপতি থাকে তাই থাকে, 1 এক্সট্রা, দ্যাট ইজ রিজার্ভিং পাওয়ার। অর্থাৎ তিনি বিলকে সম্মতি দিতে পারেন, নাচক করতে পারেন, ফেরত দিতে পারেন, আবার তার ঊর্ধ্বস্তন সিনিয়র অ্যাকচুয়ালি প্রেসিডেন্টের জন্য সেই বিলকে রিজার্ভ বা সংরক্ষণ করতে পারেন। দিস অন অল্টারনেটিভ ইজ এক্সট্রা। আর যখনই সেই কন্ডিশনে বিল রিজার্ভ করা হয় রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির এগেইন থাকে 3 অল্টারনেটিভস, সম্মতি দিতে পারেন, অসম্মতি দিতে পারেন, অথবা রিটার্ন করতে পারেন। ক্লিয়ার? তো যখনই তিনি রিটার্ন করতে বলেন, আমাদের রাজ্যপাল মারফত পুনরায় আবার যখন বিধানসভায় সেই বিল পুনর্বিবেচনার জন্য ফিরে আসে, এই ক্ষেত্রে পাশ হওয়া পুনরায় বিলটি যদি আবার রাষ্ট্রপতি গভর্নর হয়ে রাষ্ট্রপতির কাছে যায়, এই ক্ষেত্রে রাষ্ট্রপতি অ্যাপ্লাই করতে পারে চূড়ান্ত পকেট ভেটো। অর্থাৎ এই ক্ষেত্রে আর একবার নয়, তিনি বারবার বিলকে রিকনসিডারেশনের জন্য পাঠাতে পারেন এবং নিজের কাছে অনির্দিষ্ট সময়ের জন্য বিনা উত্তরে রাখতে পারেন। অর্থাৎ পকেট ভেটোর মূল অ্যাপ্লিকেশন আমরা দেখি রাজ্যের বিধানসভার বিধান আইনের ক্ষেত্রে। ক্লিয়ার? বিধানসভার আইনের ক্ষেত্রে দ্য সুপ্রিম পাওয়ার পকেট ভেটোর অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? তো দেখো, টু দ্য পয়েন্টে কনটেক্সটকে আমরা দেখলাম। আগামী লেকচার অন্য কোনো টপিক্সের হবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কনটেক্সটে, পরবর্তী ভিডিওতে। ভিডিও শেষ করার আগেই শেষ এবং ফাইনাল একটি কোশ্চেন দেখো, এবং দ্য মোস্ট অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একমাত্র সংবিধান সংশোধনীয় বিল যা রাষ্ট্রপতির কোনো ভেটো পাওয়ারের আয়তায় পড়ে না, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। সংবিধানের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বা সংশোধনী বিল রাষ্ট্রপতি বা গভর্নর কারোর আওতায় কোনো কিছুতেই ভেটো পাওয়ারের আওতায় আসে না। কারণ সংবিধানের উপর বেস করেই দাঁড়িয়ে আছে জগৎ এবং সমস্ত এক্সিকিউটিভ বডি। ক্লিয়ার? আর এই এক্সিকিউটিভ বডি সেই সংবিধানই যখন চেঞ্জেবল, তখন আর রাষ্ট্রপতির দরকার কি, তাই না? তো সেক্ষেত্রে একমাত্র সংবিধান সংশোধনী বিল রাষ্ট্রপতির ভেটো পাওয়ারের বাইরে। আর এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়ে গেছে কত সালে? 1971 সালে 24তম সংশোধনীতে সংশোধনী বিল, সংবিধান সংশোধনী বিলকে রাষ্ট্রপতিকে আবশ্যকই ম্যান্ডেটরি সাইন বা সম্মতি দিতে হয়। তো জিদাদা টপিক্স আজ এখানে বিদায় দিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরের দিন। অল দ্য বেস্ট, গুড বাই।